ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি আজ। এই মামলার অপর দুই আসামি তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন। প্রথম দুজন পলাতক রয়েছেন। আদালতে নেওয়া হয়েছে চৌধুরী আব্দুল্লাল মামুনকে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই মামলার শুনানির কথা রয়েছে। এর আগে গত ১৬ জুন শুনানিতে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ৭ দিনের মধ্যে হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেন ট্রাইব্যুনাল ১। নির্দেশনা অনুযায়ী পরদিন দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দুই আসামিকে হাজির হতে বলা হয়। তবে আজ এই মামলার শুনানিতে সাবেক আইজিপিকে হাজির করা হবে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে দায়ের করা প্রথম মামলায় গত ১ জুন শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। উস্কানি, হত্যার নির্দেশ, হত্যার ষড়যন্ত্র, হত্যাসহ ৫টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয় এই মামলায়। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আশুলিয়ার ৬ লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন ও আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়ার কথা রয়েছে আজ। এই মামলায় সাভারের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তার ৭ পুলিশ সদস্যকে সকালে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। মামলায় গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, অতিরিক্ত সুপার শাহিদুল ইসলাম এবং ডিবির সাবেক পরিদর্শক আরাফাত হোসেন। অভিযোগে বলা হয়েছে ২০২৪ সালের ৫ই আগস্ট আশুলিয়ায় ৬ তরুণকে গুলি করে হত্যার পর লাশগুলোকে পুলিশ ভ্যানে রেখে আগুন লাগিয়ে দেন তারা। এছাড়াও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন এবং গুম সংক্রান্ত মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এবার ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত প্রসঙ্গ। ইরান ও ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান আগামী ২৪ ঘন্টার মধ্যেই এটি কার্যকর হবে। এরই মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম, তবে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইসরায়েল। এর আগে ইসরায়েল হামলা বন্ধ করলে ইরানও থেমে যাবে বলে মন্তব্য করেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে মঙ্গলবার সকালেও ইসরায়েলের দক্ষিণের বীরশেবা শহরে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে তেল আবিব। এই হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৩ জন। আরও জানাচ্ছেন ঋতু সাহা। টানা ১২ দিনের বিধ্বংসী সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ও ইসরায়েল। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় একথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিলেও এ বিষয়ে এখনও কোনো কিছু স্পষ্ট করে জানায়নি তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। তিনি বলেন, তবে ইসরায়েল যদি ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে তাহলে পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা তাদের নেই। এছাড়া ইসরায়েল ইরানের আর হামলা না চালানোর শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি জানিয়েছে। এদিকে ইসরায়েলের দেয়া এই শর্তে এরই মধ্যে সম্মতি জানিয়েছে ইরান। হোয়াইট হাউসের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এদিকে ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে তেহরানকে রাজি করাতে মধ্যস্থতা করেছেন কাতারের প্রধানমন্ত্রী। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে ইরানের কর্মকর্তাদের ফোন আলাপের মাধ্যমে তেহরানের সম্মতি আদায় করা হয়েছে।
এছাড়া যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলার ফলে তারা আর পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। আমরা ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দিয়েছি, তবে আমাদের আশা তারা সেই কর্মসূচি পুনর্নির্মাণের চেষ্টা করবে না। ভবিষ্যতে কি হবে তা নিয়ে আমাদের ইরানের সাথে এবং অবশ্যই ইসরায়েলের সাথে কথা বলতে হবে। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি ছিল, এখন তাদের পারমাণবিক অস্ত্র তৈরি করার সক্ষমতা আমরা ধ্বংস করে দিয়েছি। এর আগে ইরান ইসরায়েল সংঘাতকে 12 দিনের যুদ্ধ বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরো বলেন, এই যুদ্ধ বহু বছর ধরে চলতে পারত এবং পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস করে দিতে পারত, তবে তা হয়নি এবং হবেও না। ঋতু সাহা, 71। কাতারের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে অন্তত 6টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কাতারের রাজধানী দোহা সহ দেশটির বিভিন্ন শহর থেকে এইসব বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময় ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে তেহরান। দেশটির ইমাম আলী বালাদ তাজি সামরিক ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটে। এছাড়া রাজধানী বাগদাদের বিমানবন্দরের কাছে ড্রোন হামলার খবরও পাওয়া গেছে। এর আগে দেশ দুটিতে ইরানের হামলার পরিকল্পনার বিষয়ে আগেই সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। সতর্কবার্তা পেয়ে নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে দোহা। কাতারের বেশ কিছু স্কুলও বন্ধ রাখতে নির্দেশ দেয় দেশটির সরকার। এছাড়া কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস সতর্কতার অংশ হিসেবে দেশটিতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেয়। এছাড়া যুক্তরাজ্যের দূতাবাসও কাতারে থাকা তাদের নাগরিকদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছিল। এর আগে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছিল, পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের হামলার জবাবে প্রতিশোধ নিতে পারে তারা। ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ইরানে আটকে পড়া বিভিন্ন দেশের নাগরিকদের জন্য 7 দিনের ট্রানজিট ভিসা দেয়া শুরু করেছে কুয়েত সরকার। এর মাধ্যমে ইরানে আটকে পড়া বিদেশিরা ইরাক হয়ে স্থলপথে কুয়েতে ঢুকতে পারবেন। এরপর তারা কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে নিজ নিজ দেশে ফিরে যেতে পারবেন। কুয়েত থেকে সাদেক রিপনের তথ্য ছবিতে প্রতিবেদন। ইরান ইসরায়েল সংঘাতের কারণে আটকা পড়েছেন বিভিন্ন দেশের নাগরিক। ইরানে থাকা সেসব নাগরিকদের জন্য এবার ট্রানজিট ভিসার অনুমোদন দিয়েছে কুয়েত। সীমান্ত পারাপারের প্রক্রিয়া সহজ করে এবং আঞ্চলিক গতিশীলতা বাড়িয়ে ইরানে আটকে পড়া বিদেশিদের জন্য 7 দিনের ট্রানজিট ভিসা দিচ্ছে কুয়েত সরকার। দেশটির উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফের নির্দেশে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে স্থলপথে ইরাক হয়ে কুয়েতে ঢুকতে পারবেন আটকে পড়া বিদেশিরা। আবদালি সীমান্তের পরিচালক কর্নেল ওয়ালিদ আল আজমি জানান, 7 দিনের এই ট্রানজিট ভিসা বিশেষভাবে তাদের জন্য প্রযোজ্য যারা ইরান থেকে ইরাক হয়ে স্থলপথে কুয়েতে ঢুকে এরপর কুয়েত থেকে বিমানে করে নিজ দেশে যাওয়ার পরিকল্পনা করছেন। নতুন ঘোষণা অনুযায়ী এই ভিসা 7 দিনের জন্য বৈধ থাকবে এবং ভ্রমণকারীদের পরবর্তী ভ্রমণের প্রস্তুতি নিতে পর্যাপ্ত সময় দেওয়া হবে। সহযোগিতার জন্য কূটনৈতিক সহায়তাও নিশ্চিত করা হচ্ছে। এ সময় দূতাবাসের প্রতিনিধিরা সীমান্তে উপস্থিত থেকে সব ধরনের সহায়তা করবেন। পুরো প্রক্রিয়া সহজ করার জন্য আবদালি বন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে কাজ করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মীরাও। জ্যোতি সরওয়ার, 71। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণায় কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে বিশ্ব বাণিজ্যে। কারণ দুই দেশের যুদ্ধের কারণে বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিল ইরান। তেহরান অতীতেও এই প্রণালী বন্ধ করার হুমকি দিয়েছে, তবে তারা কখনো সেই হুমকি কার্যকর করেনি। বিশেষজ্ঞদের মতে হরমুজ প্রণালী বন্ধ হলে তা বৈশ্বিক বাণিজ্যকে নতুন সংকট তৈরি করত। এর সবচেয়ে বড় প্রভাব পড়ত তেলের দামে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর উত্তেজনার আঁচ পড়েছে হরমুজ প্রণালীতে। পারস্য উপসাগরের মুখে অবস্থিত কৌশলগত তেল পরিবহন পথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন সংকট। এরই মধ্যে জাহাজ চলাচলে তার প্রভাব পড়তে শুরু করেছে। সোমবার হরমুজ প্রণালী থেকে 2টি তেল পরিবহনের জাহাজ ফিরে গেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই তেল পরিবহন পথ বা চেক পয়েন্ট হিসেবে পরিচিত এই হরমুজ প্রণালী। প্রণালীটি ওমান ও ইরানের মাঝখানে অবস্থিত এবং এটি ওমান উপসাগর ও পারস্য সাগরকে সংযুক্ত করেছে। এই প্রণালীর সবচেয়ে সরু স্থান মাত্র 33 কিলোমিটার চওড়া।
যার মধ্যে শিপিং লেন বা জাহাজ চলাচলের পথ মাত্র 3 কিলোমিটার প্রশস্ত। কৌশলগতভাবে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতা অনেকটাই এই পথে তেল পরিবহনের উপর নির্ভরশীল। প্রতিদিন বিশ্বজুড়ে ব্যবহৃত তেল সরবরাহের 1/5 অর্থাৎ 2 কোটি ব্যারেল তেল এবং বিপুল পরিমাণ তরল গ্যাস পরিবাহিত হয়। এমন পরিস্থিতিতে ইরান যদি হরমুজ প্রণালীকে শেষ পর্যন্ত অবরুদ্ধ করে দেয়, সেক্ষেত্রে গোটা বিশ্বেই জ্বালানির দাম আবার ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন অনেকেই। এর মাঝেই বিশ্ববাজারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রেন্ট ক্রুড অয়েল অর্থাৎ অপরিশোধিত তেলের দাম শুরুর দিকে 3% বেশি বেড়ে ব্যারেল প্রতি $79 উপরে উঠেছে। প্রণালীটি বন্ধ করে দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পকে সরাসরি চাপ দেওয়ার একটি উপায় হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, কারণ এর ফলে তেলের দাম বাড়বে, যা যুক্তরাষ্ট্র ও বিশ্বব্যাপী দ্রুত মুদ্রাস্ফীতির কারণ হবে। তবে এটি ইরানের জন্য একটি চরম আত্মঘাতী অর্থনৈতিক পদক্ষেপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ ইরান নিজেও এই পথ ব্যবহার করেই তেল রপ্তানি করে। অন্যদিকে এই পদক্ষেপ বিশেষ করে চীনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে, কারণ ইরানের মোট তেল রপ্তানির প্রায় 90% কিনে থাকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটি। মনিরুজ্জামান বাবু, ৭১। কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যের 4 দেশের আকাশসীমা বন্ধ রয়েছে। গেল রাত থেকেই নিরাপত্তার কারণে এসব গন্তব্যে ঢাকা থেকে ফ্লাইট চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়, যে কারণে শিডিউল বিপর্যয়ে পড়ে বিমানের বেশ কিছু ফ্লাইট। এতে চরম ভোগান্তির সম্মুখীন হন মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা। এ বিষয়ে কর্তৃপক্ষ রাতে গণমাধ্যমকে জানান, জটিলতা না কাটা পর্যন্ত বন্ধ থাকবে মধ্যপ্রাচ্যের 4 দেশে বিমান চলাচল। বিস্তারিত নিবিড় সাহার প্রতিবেদনে। ভোর 4:45 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাঠে 2 ঘন্টা যাবৎ বসে আছেন কাতারগামী যাত্রী আনোয়ার। সকাল 10:30টায় ফ্লাইটের সময় থাকলেও যাত্রা এবং চাকরি সব নিয়েই এখন অনিশ্চয়তায় আছেন তিনি। 25 তারিখে আমার জয়েনিং ডেট, সো আমি যদি না যাইতে পারি তাহলে তো আমার অনেক ক্ষতি হয়ে যাবে। আমি জানি না আমার জব সেভ কি না। মিডল ইস্টে হামলা হলো মাঝরাতে, আমেরিকান বেজ দোহাতে একটা বেজ আছে, ওইখানে হামলা হয়েছে। আনোয়ারের মতো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের যাত্রীদের ভোগান্তির গল্প এমনই। অনেকেই নির্ধারিত সময়ের আগেই চলে এসেছেন বিমানবন্দরে, তবে বেশিরভাগ যাত্রী জানেন না মধ্যপ্রাচ্যের 4 দেশের আকাশপথ বন্ধ। যাত্রা হচ্ছে কাতার, কুয়েত থেকে ট্রান্সলেট দিয়েছে, বুঝছেন, কিন্তু এখানে কোনো বিমানের নাই, শো নাই। টিকিট অনুযায়ী আমরা আসছি, কথাটা বুঝছে না, কিন্তু এখান থেকে তো মেসেজ দিব অথবা টেলিফোন নাম্বার আছে, আমাদেরকে বলবে, সেটা বলে না। আরেকটা বিমানের সময়টা দিছিল 5টা বাজে, আর এখন এটা সকাল 11টা নিয়ে চলে গেছিল। বিমানের সময়সূচির মনিটরে দেখা যায় নির্ধারিত সময় পার হলেও সৌদি আরব, কাতার ও কানাডাগামী 5টি বিমানের বিলম্বের বার্তা দেওয়া হয়েছে। তবে কখন নাগাদ সেগুলো ছেড়ে যাবে সে বিষয়েও তেমন কিছু উল্লেখ করা নেই। যাত্রীদেরও কিছুই জানানো হয়নি। না, এখনো কেউ জানা নেই। এখানে উঠতে আছে আপনার 5:55, যেটা ওইটা 8:30টায়। কুয়েতি এয়ারলাইন্সে আমাদের লোক আছে, তারা বললো যে কুয়েতে বন্ধ করে দিতে। এখন যে সংঘাত চলতেছে, যুদ্ধ পরিস্থিতি, সম্ভবত এই কারণে লেট হইতেছে। মধ্যপ্রাচ্যে আরও সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সোমবার মধ্যরাত থেকে আকাশসীমা বন্ধ করে। এতে দেশগুলোতে সব ধরনের বেসামরিক উড়োজাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এর মাঝেই ঢাকা থেকে কাতারের দোহাগামী ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝপথে জানতে পারে কাতারে ঢোকা যাবে না। এরপর সেটি ওমানের মাস্কটে অবতরণ করে। সেখান থেকে জ্বালানি নিয়ে ফ্লাইটটি আবার ঢাকায় ফিরবে বলে এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে। এমন প্রেক্ষাপটে ঢাকা থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই 4 দেশে উড়োজাহাজ চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। নিবিড় সাহা, ৭১, ঢাকা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার শুনানি আজ। সেখানে আছেন সহকর্মী সৈকত সাদিক, শুনানির বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন।
সৈকত, শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার শুনানি হবার কথা। আজ শুনানিটি শুরু হয়েছে কিনা সেটি জানাবেন, এবং আদালতের নতুন কোনো পর্যবেক্ষণ কি আছে এ বিষয়ে? এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলাই নয়, শেখ হাসিনার জুলাই গণঅভ্যুত্থানের যে মানবতা বিরোধী অপরাধের মামলা চলমান রয়েছে, এটার শুনানির পাশাপাশি যে গুমের একটি মামলা দায়ের হয়েছিল সেই মামলা, এবং জুলাই আগস্টের 5 আগস্ট যেদিন শেখ হাসিনার পতন হয় সেদিন সাভারের আশুলিয়ায় 6 জনের লাশ হত্যার পর পুড়িয়ে দেয় পুলিশ, সেই ঘটনাও দায়ের করা একটি মামলা, সেই মামলারও আজকে শুনানি রয়েছে। 3টি মামলার শুনানি হয়তো বেলা 11:30টার দিকে শুরু হবে। যদি শেখ হাসিনার মামলার কথা বলি, এই মামলায় গত শুনানির দিন 2টি পত্রিকায় বিজ্ঞপ্তি নির্দেশনা দেওয়া হয় যে যেহেতু শেখ হাসিনা ভারতে পলাতক রয়েছে, তার সাথে তার যে সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনিও পলাতক রয়েছেন, তাদের 2 জনকে হাজিরের জন্য ট্রাইব্যুনাল 2টি পত্রিকায় বিজ্ঞপ্তি নির্দেশ দেন। সে অনুযায়ী দেওয়া হয় পত্রিকা নির্দেশ, এবং আজকে এই শুনানির দিন ধার্য রয়েছে। এই শুনানিতে যে এখানকার যে অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তাকেও নিয়ে আসা হয়েছে। আজকের শুনানিতে হয়তো তাদের পলাতক দেখেই মামলার কার্যক্রম চালানোর জন্য হয়তো রাষ্ট্র থেকে যে আসামি পক্ষের আইনজীবী সেটা নিয়োগের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যে গুমের মামলাটি, সেটার পূর্ব নির্ধারিত শুনানির দিন আজকে এই মামলায় একজন অপর আসামি এই মামলায় গ্রেপ্তার হয়েছেন সাবেক সেনা কর্মকর্তা, বরখাস্ত হওয়া সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, যাকেও 10টার আগে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। এর পাশাপাশি সাভারের আশুলিয়ায় 5ই আগস্টের ঘটনায় দায়ের করা যে মামলাটির 6 জনের লাশ পুরানোর পর তাদের হত্যার পর পুরানো হয়, সেই মামলারও আজকে শুনানির দিন ধার্য রয়েছে। এবং এই মামলাতে আজকে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য 4 সপ্তাহ সময় দিয়েছিল ট্রাইব্যুনালে, সে অনুযায়ী হয়তো তদন্ত প্রতিবেদন আজকে প্রসিকিউশনের হাতে এসেছে। যতটুকু আমরা জানতে পেরেছি তদন্ত সংস্থা থেকে সেই মামলার প্রসিকিউশন হাতে এসেছে, এবং সেটা আজকে জমা দিবে বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের বিষয়টা আমরা শুনেছি। তো সব কিছুই আজকের এই আদালতের এজলাস শুরু হওয়ার পরে জানা যাবে। তবে এই মামলায় 7 জন আসামিকে নিয়ে আসা হয়েছে, যারা সবাই পুলিশ সদস্য, তাদেরও ট্রাইব্যুনাল এজলাসখানে রয়েছে। সব মিলিয়ে আমরা পরবর্তী সংবাদে এই মামলার কার্যক্রম শুরু হওয়ার পরেই কিন্তু আমরা জানিয়ে দিতে পারবো যে আজকে আদালতের শেখ হাসিনার মামলা সহ অন্য এই 2 মামলা। পরবর্তীতে আপনার কাছে আরো তথ্যের জন্য নিশ্চয়ই আমরা ফিরবো। সৈকত সাদিক, আপনি খবর রাখতে থাকুন। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সৈকত সাদিক। সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে 19 বাংলাদেশি নাগরিককে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে বিজিবি দায়িত্বাধীন মিনাটিলা বিওপির সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আটক করে। মঙ্গলবার ভোর 5টার দিকে বিএসএফ 4 ব্যাটালিয়ন সীমান্তবর্তী জৈন্তাপুরের কেন্দ্রী গ্রামে 19 জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশিন করা হয়। পরে মিনাটিলা বিওপির টহল টিম তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবাই বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করে, এবং এর আগে অবৈধভাবে তারা বিভিন্ন সময় ভারতে প্রবেশ করেছিল বলে জানায়। বিজিবি আরও জানায়, আটককৃতদের মধ্যে মোট 6 জন পুরুষ, 6 জন নারী ও 7 জন শিশু রয়েছে। তাদের সকলের বাড়ি কুড়িগ্রাম বলে নিশ্চিত হওয়া গেছে। চাকরি ফিরিয়ে দেয়া সহ 3 দফা দাবিতে শাহবাগে বিক্ষোভ করছেন বিডিআরের চাকরিচ্যুত সাবেক সদস্য ও তাদের স্বজনরা। সেখানে আছেন সহকর্মী শাহেদুজ্জামান সাকিব, আরো খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে। সাকিব, দাবিগুলো মানার ক্ষেত্রে দুপুর 12টা পর্যন্ত যে আলটিমেটাম দেয়া হয়েছিল সেই বিষয়ে কি তথ্য আপনার কাছে আছে জানাবেন, এবং আন্দোলনকারীরা কি বলছেন? শাওন, বিভিন্ন সময়ে বিডিআর সদস্য যারা চাকরিচ্যুত হয়েছেন তারা অনেকদিন ধরেই আসলে আন্দোলন করে আসছিলেন তাদের চাকরি পুনর্বহাল এবং যাদের চাকরির মেয়াদ শেষ হয়েছে তাদের পুনর্বাসন এবং সীমান্তরক্ষী বাহিনীর নাম বিডিআর হিসেবে আবারও পুনর্স্থাপন করার দাবি নিয়ে তারা আসলে আন্দোলন করছিলেন। এই আন্দোলনের গতকালকেও তারা আসলে শাহবাগ মোড়ে এসেছিলেন। এরপরে এক পর্যায়ে তাদেরকে বলা হয়েছিল যে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ বাকিদের সঙ্গে তাদের বৈঠক করার
ব্যবস্থা করা হবে এই আশ্বাসে তারা গতকালকের আন্দোলন সমাপ্ত করেছিলেন, কিন্তু তারা আসলে আজকে পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা অন্য কারোর সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি বলে অভিযোগ করছেন এবং তারা এখন পর্যন্ত বলছেন যে 12টা পর্যন্ত তাদের আলটিমেটাম দেওয়া রয়েছে। এই 12টার মধ্যে যদি সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা না হয় তাহলে তারা শাহবাগ মোড় অবরোধ করবেন। এখানে বিক্ষোভকারী যারা রয়েছেন আমরা একটু তাদের সঙ্গেও কথা বলতে চাই। আপনারা তো এর আগেও আন্দোলন করেছেন, শহীদ মিনারে আপনারা অবস্থান কর্মসূচি করেছেন, শাহবাগে এসেছিলেন, আপনাদের দাবিগুলো ছোট্ট করে বলবেন এবং সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কি বলা হয়েছে আপনাদের? এখন পর্যন্ত আমাদের কোনো ইতিবাচক আমাদের কোনো সাড়া দেয় নাই, আমরা কোনো এখনো সাড়া পাই নাই, শুধু তাল বাহানা করতেছে। এই যারা ফেসিস্ট সরকারের আমলারা চেয়ারে বসে আছে এরা আমাদের কাজ করে না, ভিডিওর পক্ষে কথা বলে না, কারণ যারা চেয়ারে বসে আছে এরাও অনেকে দোষী আছে। 18,520 জন লোক আমাদের ক্ষতিগ্রস্ত, জেল হাজত 16 বছর 17 বছর, কারো 5 বছর 7 বছর, এভাবে বিডিআরে যে ফিলখানা ঘটনা এটা হইলো নরকীয়, এটা হলো পরিকল্পিতভাবে, আসলে এটা বিদ্রোহী নাই। সরকারকে আর সরকারকে আমরা 2 ঘন্টা সময় দেওয়া হয়েছে, 12টার ভিতরে আমাদের একটা শুরু দিবে, না দিলে আমরা যমুনামুখী আমরা অগ্রসর হব। আমাদের চাকরি চাই ফেরত চাই, যারা জেল হাজত আছে তাদের মুক্তি চাই, আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দেওয়া হোক, আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক, এই আমাদের প্রত্যাশা। আন্দোলনকারীরা যেমনটি বলছিলেন যে তাদের চাকরি যারা হারিয়েছেন তাদের চাকরি ফেরত দিতে হবে, যারা জেল হাজতে রয়েছেন তাদেরকে মুক্তি দিতে হবে, এছাড়া যাদের চাকরির মেয়াদ শেষ হয়েছে তাদের পুনর্বাসনের কথা বলছেন। আপনার মাধ্যমে আমরা আন্দোলনকারীদের বক্তব্য শুনছিলাম। সাকিব, খবর রাখতে থাকুন, পরবর্তী সংবাদে নিশ্চয়ই ফিরবো আপনার কাছে আবারও। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। রাজধানীর চাইতে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে দেশের দক্ষিণের জেলাগুলোতে। তবে কি কারণে এমনটা ঘটছে তা নিয়ে স্পষ্ট কোনো কিছুই বলতে পারছে না রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR। প্রতিষ্ঠানটি বলছে এ নিয়ে গবেষণা শুরু করেছেন তারা। এদিকে ঢাকায় ডেঙ্গু রোগীরা বেশিরভাগ বাসা বাড়িতে চিকিৎসা নেয়ায় মৃত্যু ঝুঁকি বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। গেল 2 বছর থেকে দক্ষিণের জেলাগুলোতে বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগ। এবছর আরও জেগে বসেছে ডেঙ্গু। স্বাস্থ্য অধিদপ্তর বলছে ডেঙ্গু আক্রান্তের 52%ই উপকূলের 13টি জেলার বাসিন্দা। সবচেয়ে বেশি ডেঙ্গু ছড়িয়েছে বরগুনা জেলায়। 23 জুনের প্রতিবেদন অনুযায়ী এখানে আরও নতুন করে আক্রান্ত হয়েছে 73 জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2402 জনে। এখন পর্যন্ত মারা গেছেন 22 জনে। দক্ষিণের জেলাগুলোর মধ্যে রয়েছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম এবং কক্সবাজার। এর মধ্যে বরিশাল বিভাগের 6টি জেলাতেই ডেঙ্গুর বেশি দেখা যাচ্ছে। কারণটা কি? কারণ খুঁজতে মাঠে নেমেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR। 2-1 বছর থেকে দেখা যাচ্ছে যে ঢাকার বাইরেও কিন্তু ডেঙ্গির প্রাদুর্ভাব বেশি। এখানে যেমন কিছুদিন ধরে বরগুনাতে অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি, বা আপনারাও বিভিন্ন আলোচনা করছেন, সেরকম আরও কতগুলো জায়গা থেকে কিন্তু বিভিন্ন সময় কথা হচ্ছে যে ডেঙ্গির রুগী বেশি পাওয়া যাচ্ছে। তো এই জিনিসটা এখন যেহেতু এটার কারণও এটা যে আমাদের দেশে ডেঙ্গির বাহক আছে এবং সেটা বংশবিস্তারের জন্য একটা সুন্দর পরিবেশ আছে। ডেঙ্গি ভাইরাস বাংলাদেশে আছে এবং মানুষ বাংলাদেশে আছে, সুতরাং এটা রোগের বিস্তারের জন্য কিন্তু একটা খুবই উপযুক্ত পরিবেশ। এদিকে ঢাকার হাসপাতালগুলোতেও ডেঙ্গু রোগীর ভর্তির হার কমতে শুরু করেছে। সোহরাওয়ার্দী হাসপাতালে 95% আসন খালি। একই চিত্র মহাখালী কোভিড ডেডিকেটেড হাসপাতালেও। বারবার পাতলা পায়খানা হয় বা রোগী খুব প্রচণ্ড দুর্বল হয়ে যাচ্ছে, সেরকম হয়। রোগীর প্রস্রাব কমে যায়, অথবা রোগীর কিছু ল্যাব টেস্টের মধ্যে কিছু পরীক্ষা আছে যে প্লাটলেট কাউন্ট কমে যাচ্ছে, অথবা হিমাটোক্রিট বলে একটা টার্ম আছে সেটা বেড়ে যাচ্ছে। এরপর রোগীর সিভিয়ার পোস্টেশন, এইগুলো হলে আমরা রোগীদের বলি হাসপাতালে ভর্তি লাগবে। এই বছরে 22 জুন পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়েছে অন্তত 8000, মারা গেছে 32 জন। মেহেদি হাসান, 71, ঢাকা। গেল 2 মাসেই 1000 কোটি টাকার বেশি লোকসান গুনেছে দেশের পোল্ট্রি খাত, এমন দাবি দেশের ব্রিডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের। অপরিকল্পিত উৎপাদন এবং সমন্বয়হীনতার অভাবে এমনটি হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ক্ষুদ্র হ্যাচারি মালিকদের। এরই মধ্যে অনেক ক্ষুদ্র হ্যাচারি বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতির উত্তরণে সরকারের পক্ষ থেকে স্বল্প ও দীর্ঘমেয়াদের পদক্ষেপের দাবি করছেন খাত সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। বগুড়া সদরের সাইদুল ইসলাম পুরো পরিবার মুরগি পালন ব্যবসায় জড়িত। নিজেদেরই ছোট হ্যাচারি আছে। জানান, চাহিদা কম থাকায় বাচ্চা উৎপাদনে লোকসানের মুখে পড়তে হচ্ছে। প্রতি মুরগির বাচ্চা উৎপাদনে 40 থেকে 45 টাকা খরচ হলেও বিক্রি হচ্ছে 11 থেকে 15 টাকায়। তিনি একা নন, তার মতো অনেকেই এমন লোকসানে আছে। ব্রিডার্স অ্যাসোসিয়েশন বলছে, প্রতি পিস ব্রয়লার মুরগির বাচ্চা উৎপাদনে গড়ে খরচ হয় 46 টাকা, আর প্রতি পিস বাচ্চা বিক্রি 10 থেকে 15 টাকা। সারা দেশের হিসেবে দাঁড়ায় বাচ্চা প্রতি 30 টাকা লোকসান ধরলে এক সপ্তাহে ক্ষতি দাঁড়ায় 100 কোটি টাকার বেশি। খাত সংশ্লিষ্টরা বলেন, সব মিলিয়ে গেল 2 সপ্তাহে লোকসান 1000 কোটি টাকার উপরে। এই ধারা অব্যাহত থাকলে দ্রুতই প্রান্তিক হ্যাচারি মালিকদের ব্যবসায় অস্তিত্ব হুমকিতে পড়বে। আপনি একদিন পরেও কিন্তু এটাকে আর রাখতে পারবেন না, অর্থাৎ উইদিন 24 আওয়ার্স তাকে আপনি একটা বিশেষ তাপমাত্রায়, বিশেষ হিউমিডিটি, বিশেষ ধরনের ব্যবস্থাপনায় তাকে রাখতে হয়। আমরা যেটাকে ব্রুডিং বলি। ওখানে যদি আপনি তাকে রাখতে না পারেন, সে মারা যাওয়া শুরু করে এবং তার সে দুর্বল হতে শুরু করে। তখন সপ্তাহে 100 কোটি টাকা করে চলে যাচ্ছে। এটা গত 8 সপ্তাহ ধরে যাচ্ছে এবং এটা এখন যে ট্রেন্ডটা যেটা আমরা দেখছি সেটা আরও আগামী 4-7-8 সপ্তাহ এটার মধ্যে কোনো বড় ধরনের কোনো পরিবর্তনের কোনো কারণ দেখছি না। আমার মনে হয় না এটা আগামী 7-8 সপ্তাহের মধ্যে এটাতে বড় ধরনের কোনো চেঞ্জ আসবে। কারণ তবুও পোলট্রি খাত উন্নয়ন ও প্রান্তিক খামারিদের স্বার্থ নিয়ে সরকার আন্তরিক বলে দাবি করেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক। জানান, কিভাবে সঠিক পরিকল্পনা ও দিক নির্দেশনায় বাচ্চা উৎপাদনের ক্ষতি কমানো যায়, সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন। আমরা এই কৌশলপত্রটা অধিকতর মনিটরিং এবং যুগোপযোগী করার জন্য আমরা ইতিমধ্যেই বসেছি। আমরা একটা কার্যকরী রেগুলেটরি মনিটরিং এর মাধ্যমে যাতে বাচ্চার চাহিদা এবং সরবরাহটা ভারসাম্য বজায় থাকে, সেই জায়গাটায় কাজ করব 1 নাম্বার। এই নিয়ে আমাদের মাননীয় উপদেষ্টা ইতিমধ্যে আমাদের নির্দেশনা দিয়েছেন। এদিকে দেশে পোলট্রি খাত পরিচালনা আলাদা বোর্ড গঠনের দাবি জানিয়েছে ব্রিডার্স অ্যাসোসিয়েশন। মেহেদী হাসান, 71, ঢাকা। একদিন এক রাত কেটে গেছে, কিন্তু পটুয়াখালীর রাঙ্গাবালির চরমন্তাজ লঞ্চঘাটে ট্রলার ভেড়ানোর সময় নদীতে পড়ে নিখোঁজ জেলে আলামিনের কোনো সন্ধান মেলেনি। উদ্ধারকারী দলের কর্মীরা জানিয়েছেন, সোমবার সারাদিন চেষ্টা চালিয়েও তার খোঁজ পাওয়া যায়নি। আলো স্বল্পতার কারণে সন্ধ্যা 7টার দিকে অভিযান স্থগিত করা হয়। বিস্তারিত কামরুল হাসানের রিপোর্টে। সোমবার সকাল 9টার দিকে সাগর থেকে মাছ ধরে রাঙ্গাবালির চরমন্তাজ লঞ্চঘাটে পৌঁছান আলামিন। ট্রলার বাঁধতে গিয়ে পন্টুনে পা পিছলে নদীতে পড়ে যান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, পড়ে যাওয়ার সময় তার মাথায় আঘাত লাগে। এরকম খালি টানা দেয়, আন্নি ধরিয়া টানা দেয় দিতে পাইছে, পাইয়ে মনে ঝুঁক দিয়েছে, পাও গাছ ছুটতে ওই দিকে দিন নামছে, আন্নি দিয়ে নামিয়ে পল্টন উঠতে শিখল। এখন পল্টন পাইছে কি পাই নাই, পরে এই পরে করলে একজন মাসে আপনাকে মানুষ পড়িয়ে গেছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নদী পাড়ে জড়ো হয় শত শত মানুষ। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে নদী পার। হারানো গেছে আমার আপন স্বাস্থ্য ভাই, তাই আমার চাচাও আসলে অসুস্থ, এই জন্য আমরা পাড়াই দিচ্ছি। কালকে থেকে খোঁজ দিয়েছি, এখানে লোকজনও খুঁজছে, আমরাও খুঁজছি। হ্যাঁ, আজকে মাইকিং করতে আছে, আবার দেশের লোকজন আইতেছে। অনুসন্ধানের জন্য জোর চেষ্টা চলছে, এখন পর্যন্ত চেষ্টা অব্যাহত আছে। প্রথমে সহকর্মীরা এবং নৌপুলিশ উদ্ধার তৎপরতা শুরু করে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্টগার্ড দীর্ঘ অভিযান চালায়, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। সন্ধ্যা 7টায় আলোর অভাবে অভিযান স্থগিত করা হয়। দ্বিতীয় দিনের মতন আজকে উদ্ধার অভিযান শুরু করছি। উদ্ধার অভিযান চলমান আছে। আমাদের সাথে স্থানীয় লোকজন সহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল আছেন। সকালবেলা আমাদের কার্যক্রম আবার শুরু হয়, এখন চলমান আছে। যতক্ষণ পর্যন্ত না পাবো আমরা ততক্ষণ আমাদের কার্যক্রম অব্যাহত থাকি। 5 দিন আগে এফবি আসাদুল নামের একটি ট্রলারে সাগরে মাছ ধরতে যান 35 বছর বয়সী আলামিন। তার বাড়ি গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামে। তার 2 ছেলে ও 1 মেয়ে রয়েছে।
কামরুল হাসান, ৭১, রাঙাবালি, পটুয়াখালী। রাজধানীর সনি স্কয়ারে রবিবার রাতে হয়ে গেল শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমার বিশেষ প্রদর্শনী। এদিন সিনেমাটির কলাকুশলী ছাড়াও বিনোদন অঙ্গনের বিভিন্ন তারকা এসেছিলেন তাণ্ডব দেখতে। পাশাপাশি ছবির পাইরেসি নিয়েও কথা বলেন সিনেমার সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন আরিফ হক। একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে রায়হান রাফির সিনেমা তাণ্ডব। এতে প্রধান 3টি চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলেছে আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাবলু সহ অনেকেই। ক্যামিও চরিত্রে ছিলেন আফরান নিশো, সিয়াম আহমেদ এবং তারিক আনাম খান। রবিবার সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে যেন বসেছিল তারকাদের মিলন মেলা। এদিন তাণ্ডব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সিনেমাটির কলাকুশলী। যেইভাবে পাইরেসি হওয়ার পরেও তাণ্ডব ব্লকবাস্টার হইল, ইনশাল্লাহ তাণ্ডব সব রেকর্ড ভেঙে ইন্ডাস্ট্রি হিট হবে। আমার প্রথম বাণিজ্যিক ছবিতে আমি রায়হান রাফিকে পরিচালক হিসেবে পেয়েছি এবং সেই সাথে আমি আমাদের মেগাস্টার শাকিব খানকে পেয়েছি আমার নায়ক হিসাবে। আমার মনে হয় এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এই যে 17তম দিন চলছে, এখনো প্রত্যেকটা মাল্টিপ্লেক্সে আমাদের হাউসফুল যাচ্ছে। তাণ্ডবের স্পেশাল স্ক্রিনিংয়ে প্রাণ ছিল ঢালিউড কিং শাকিব খানের উপস্থিতি। এদিন সিনেমাটির পাইরেসি নিয়েও কথা বলেন ঢাকাই সিনেমার সুপারস্টার। যে সিনেমাটা এগিয়ে যাচ্ছে, যে সিনেমাটা বিশ্ব জয় করছে, সেই সিনেমাটাকেই টার্গেট করা হচ্ছে। আমাদের চলচ্চিত্রের মঙ্গল কামনায় আমাদের সকলকেই একসাথে কাজ করতে হবে। ছবিটি দেখার পর শাকিব খানের অভিনয় ও রায়হান রাফির নির্মাণের প্রশংসা করেন অন্যান্য কলাকুশলীরা। তুফানে যেমন ও একটি ক্যারেক্টার করেছিল, এইখানেও দেখলাম একটা ডিফারেন্ট একটা ক্যারেক্টার করলো এবং একটার পর একটা ভালো কাজ করছে। রাফির প্রথম ছবি থেকেই তার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা এবং একটি চমৎকার বোঝাপড়া আছে, আমাদের একটা চমৎকার কেমিস্ট্রি আছে। একজন অভিনেতার কাজই হচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন চরিত্রে দর্শকের সামনে হাজির হওয়া, তো সেই কাজটাই তাণ্ডবে ঘটেছে। সিনেমাটি দেখে মুগ্ধ হন আগত দর্শকরাও। বিশেষ করে শাকিব খানের ব্যতিক্রমী ডায়লগ ডেলিভারির প্রশংসা করেন তারা। ওনার লুকটা মানে বরবাদ থেকে স্টার্ট করে এখন পর্যন্ত খুবই অ্যামেজিং ছিল। ভেরিয়েন্টটা এনেছে দেখে দর্শক তাকে অনেক বেশি ভালোবাসছে, অনেক বেশি সুন্দর, অনেক বেশি ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে। মানে পুরাটা মুভি টোটালি একটা ডিফারেন্ট ভয়েস দিয়ে শেষ করা ইজ টোটালি টাফ জব। তাণ্ডবের মাধ্যমে প্রথমবার ইউনিভার্স তৈরি হতে যাচ্ছে দেশের চলচ্চিত্রে। এ ধরনের ছবি নিয়মিত নির্মিত হলে বদলে যাবে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি, এমনটাই মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। আরিফ হক, ৭১, ঢাকা। তবে কি টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়েই দিচ্ছেন? শান্তর কথায় সেই ইঙ্গিত মিললেও আপাতত এই ইস্যু দূরে রেখে কলম্বো টেস্টে ফুল ফোকাস দিতে চান টাইগার কাপ্তান। গল টেস্টে ড্রয়ের পর অনেক অতৃপ্ত, তবে দলের কেউ নিজের জন্য খেলে না, সেই বার্তাটা পরিষ্কার জানিয়ে দিলেন নাজমুল শান্ত। কলম্বো টেস্টে টিম টাইগার্সের জয়ে চোখ। শ্রীলঙ্কার কলম্বো থেকে নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। কেমন আছেন মেহেদী হাসান মিরাজ? উত্তরে একেবারেই মাথা নেড়ে পরিষ্কার জানিয়ে দিয়েছেন ভালো আছেন, অর্থাৎ সিংহলীজ স্পোর্টস ক্লাব মাঠে সেকেন্ড টেস্টে তিনি খেলছেন, তার সব প্রিপারেশনই তিনি নিয়েছেন। দারুণভাবে চনমনেভাবে আসলে তাকে দেখা গেছে এই ম্যাচ ভেন্যুতে, একইভাবে চনমনে দেখা গেছে নাজমুল হোসেন শান্তকে। কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে, শান্ত আসলে এই যে চনমনে ভাবে আছেন, ঠিক আড়ালে কি আসলে তার মাথার মধ্যে কোনো কিছু ঘুরছে? যে খবরটা আসলে আকাশে বাতাসে রটেছে যে তিনি এই টেস্টের পর টেস্ট ক্যাপ্টেন্সিটা ছেড়ে দিবেন, সেটা কি আসলে সত্য? তো শান্তের আগে অতীতে আমরা দেখেছি যে মাহমুদুল্লাহ রিয়াদ একটা দারুণ সেঞ্চুরি করার পর জিম্বাবুয়েতে অবসরে গেছেন, এরকম দেখি অনেকে আসলে ভালো ইনিংস খেলার পর। মানে আপনি কি এরকম চাইবেন ব্যাক টু ব্যাক 2টা সেঞ্চুরি করলেন, তারপর এখানেও হয়তো একটা ভালো কিছু করে তারপর এরকম একটা ইঙ্গিত আমরা কি পাচ্ছি কিনা কোনো কারণে? না, সব থেকে ভালো মুহূর্ত তো লাস্ট টেস্টে ছিল ব্যাক টু ব্যাক 100 ক্যাপ্টেন হিসেবে, তো তখনই বলে দিতে পারতাম। না, এই মুহূর্তে এরকম কোনো কিছু প্ল্যান নেই। ভালো খেলে ছেড়ে দিতে হবে, যে মানুষকে দেখাইতে হবে এরকমও না, আবার খারাপ খেললে করা যাবে না এরকমও না। জিনিসটা হচ্ছে যেটা টিমের জন্য বেটার হবে এবং টিমের ভালো কিছু হবে ওই জিনিসটাই করা হবে। বাট এই মুহূর্তে আসলে এটা নিয়ে খুব বেশি কথা না বলাটাই ভালো। সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এটা নিয়ে খুব বেশি মাতামাতি বা আলোচনা সমালোচনা দরকার নেই, কারণ খুব ইম্পর্টেন্ট একটা টেস্ট ম্যাচ। আমি আশা করবো সবাই এই টেস্ট ম্যাচটা আমরা কীভাবে ভালো খেলতে পারি এটা নিয়ে যেন চিন্তা করি। ক্যাপ্টেন্সি ছেড়ে দেবার ইস্যুতে শান্ত রহস্যটা রেখেই দিলেন, কিন্তু যে করেই হোক উইকেটের রহস্যটা ভাঙতে হবে। তাই হেড কোচ ফিল সিমন্স আর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ সালাউদ্দিন গভীর মনোযোগে দেখেছেন কলম্বোর 22 গজ।
উইকেট যেমনই হোক, মিরাজের ফেরা শান্তকে আপাতত দিচ্ছে বাড়তি স্বস্তি। আমি সবসময় বলি মিরাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার আমাদের টিমের জন্য, কারণ ব্যাটিং এবং বোলিং যেভাবে কন্ট্রিবিউট করে প্রত্যেকটা ম্যাচে কিন্তু ইম্প্যাক্টফুল ব্যাটিংয়ে ইনিংস থাকে এবং বোলিংয়ে ইম্প্যাক্টফুল বোলিং থাকে। সো ও আসাতে অবশ্যই টিমের ব্যালেন্সটা আর একটু ভালো হবে। মিরাজ নেটে গেছেন ব্যাট প্যাড হাতে, আর বিজয় ব্যাট প্যাড তুলে রেখেছেন ঠিক ওই সময়টাতে। ছবিটার মতোই মিরাজের ফেরা একাদশ থেকে ছিটকে দিতে পারে বিজয়কে। বাজে পারফরমেন্সে প্রশ্নবিদ্ধ বিজয়ের নিবেদন, উল্টো বিড়ম্বনা আবার মুশফিক আর শান্তর। দুজনের 3 সেঞ্চুরির পরও গল টেস্ট ঘিরে তাদের নিয়ে গুঞ্জন, দল না ব্যাট করেছেন নাকি নিজের জন্য। দারুণ একটা ড্রয়ের পর আসলে অনেকেই পুরো দলটাই আসলে উজ্জীবিত হবারই কথা। পুরো দল উজ্জীবিত আছে, আপনিও দারুণ 2টা ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছেন। শ্রীলঙ্কার আগে আমরা কখনো আসলে টেস্ট সিরিজ জিতিনি, এখানকার রেকর্ড আবার ভালো না, অনেকগুলো ইকুয়েশন আছে। সো সব কিছু মিলে আসলে ঠিক এই ম্যাচটার আগে আপনাদের প্রিপারেশনটা কেমন এবং টার্গেটটা কি? একটু লম্বা করে বলতে চাই, আপনি যেটা বললেন যে দারুণ একটা টেস্ট ড্র, হয়তো অনেকের কাছে দারুণ মনে হচ্ছে না, টু বি ভেরি অনেস্ট। কিছু জায়গায় শোনা যাচ্ছিল যে এরকম আমরা হয়তো জিততে পারতাম, বা কিছু ইন্ডিভিজুয়াল মাইলস্টোনের ব্যাপার ছিল। মুশফিক ভাইয়ের কথা এখানে অনেক জায়গায় আসছে, আমারও কিছু জায়গায় কথা আসছে। বাট আমার মনে হয় যে উইকেটটা যেরকম ছিল, এই উইকেটে আমার মনে হয় না যে আসলে 50 ওভারের মধ্যে অল আউট করাটা সম্ভব হতো। আমার মনে হয় না কেউ না জেনে ইন্ডিভিজুয়াল কোনো প্লেয়ারকে অ্যাটাক করাটা উচিত, এবং মনে হয় না যে ইন্ডিভিজুয়ালি কেউ কোনো মাইলস্টোনের জন্য এই ড্রেসিং রুম অ্যাটলিস্ট খেলে। এতটুকু আমি একটু শিওরিটিটা দিয়ে দিলাম, কারণ কন্ডিশন এবং যারা ড্রেসিং রুমে ছিল, কোচিং স্টাফ, সবার সাথে ডিসকাস করে টিমের জন্য যেটা ভালো হবে ওই ডিসিশনটাই নেওয়া হয়েছে। আপনি যেটা বললেন যে শ্রীলঙ্কার সাথে আমাদের দারুণ কোনো মুহূর্ত খুব বেশি নাই, সো এরকম একটা টেস্টে আমরা ড্র করতে পেরেছি, ডমিনেট করে ড্র করতে পেরেছি, এটা একটা ভালো অ্যাচিভমেন্ট ছিল। সো ওভারঅল আমার মনে হয় যে লাস্ট টেস্ট ম্যাচটা আমরা ভালোভাবে খেলতে পেরেছি, আশা করবো এই টেস্ট ম্যাচটা ভালোভাবে হবে। সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে অতীত রেকর্ড একদমই ভালো না টাইগারদের। এবার দারুণ একটা জয় দিয়ে শান্তদের সেই হতাশাটা মুছে দেওয়ার মিশন। নাহিয়ান বিন জাসিম, 71, কলম্বো, শ্রীলঙ্কা।